ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওয়েলকাম, তোমাদের সবাইকে স্বাগত জানাই এই 99,99,99,999 জন ভগবান যেখানে পাথর রূপে স্থানান্তরিত হয়ে আছেন ভগবান শিবের অভিশাপে। আজ আমি সেখানে। এটা হইল সবচেয়ে থেকে বিশ্বর তীর্থ বড় হইল উনকোটি। আচ্ছা, বাপরে, সেটা তো মারাত্মক নিচু। আর এখানেও দেখো পাথরের গায়ে খোদাই করা এই মূর্তি। সবুজ পাহাড়ের বুক চিরে ঝর্ণার কলতানে ঘেরা এক অদ্ভুত ভূমি। এ যেন রহস্যমোড়া এক খোলা ইতিহাসের পাতা। এখানে পাথরের গায়ে কথা বলে হাজার বছরের ভাস্কর্য, অসীম ধ্যানমগ্ন শিব, দেবী দুর্গা আর গণেশের অসংখ্য রূপ। লোককথায় আছে 1 কোটি দেবতা এসেছিলেন এখানে, কিন্তু থেকে গেলেন এক কম, মহাদেবের অভিশাপে। তাই নাম হলো ঊনকোটি। 30 ফুট উঁচু কাল ভৈরবের চাহনির নিচে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে। প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত জগৎ। চলুন আজকের যাত্রায় আমরা একসাথে হারিয়ে যাই ত্রিপুরার গোপন রত্ন, রহস্যময় ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো প্রাপ্ত ঊনকোটির পথে। মর্নিং সবাইকে, আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, আগরতলা রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম থেকে। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আছি আমি এখন বর্তমানে কোথায়? আগরতলা রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে, যেখানে মাত্র 285 টাকায় 12 ঘন্টা আর প্রায় 500 টাকায় তোমরা থাকবে হচ্ছে এখানে 24 ঘন্টার জন্য। দুজন ডবল রুমে আমরা দুজন আছি, এরকম টাকা আমাদের লেগেছে। তো যাই হোক, এখন এখান থেকে আমি বেরোবো হচ্ছে ঊনকোটি দেখতে যাব। ঊনকোটি এখানকার কিন্তু খুব সুন্দর একটা জনপ্রিয় জায়গা, তাই জন্যই যাব। চলো আস্তে আস্তে এখান থেকে বেরোবো। কীভাবে যাব বলবো। এখানে ধর্মনগর আর কুমারঘাট দুটো স্টেশন হয়ে যাওয়া যায়। আমি এখন ভাবছি যে কুমারঘাট হয়ে যাব। অনেক ভিডিও দেখলাম, কিছু সাজেশন নিলাম সবার থেকে, তো কুমারঘাট থেকে যাওয়াটা নাকি সব থেকে সুবিধা। গিয়ে আগে টিকিটটা কাটি, তারপরে বেরোতে হবে। এখান থেকে কুমারঘাটের টিকিট কেটে নেব। কুমারঘাটের জন্য টিকিট নিলাম, এখান থেকে 25 টাকা নিল। ডেমু ট্রেনে করে আমরা যাব। ডিএমইউ দাঁড়িয়ে আছে ও পাশে, চলো। এই যে ডেমু ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা করেই আমি এখন যাব হচ্ছে ঊনকোটির জন্য। এখন আমি বসে পড়েছি, 6:50-এ ছাড়বে হচ্ছে এখান থেকে এই ডেমু ট্রেনটা। আর এই ট্রেনটায় করে নামবো আমি গিয়ে একদম সোজা কুমারঘাটে। আর সেখান থেকেই আমার গন্তব্য হচ্ছে আমার আজকে এই ঊনকোটি। 1 কোটির থেকে এক কম, এতগুলো দেবতা আছে কিন্তু সেখানে। চলো, সমস্ত গল্প হবে। প্রায় 1 ঘন্টা, প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা, 109 কিলোমিটার দেখলাম আমি ভ্যারিজ বাই ট্রেনে। আস্তে আস্তে পৌঁছাই। আর 25 টাকা নিল কিন্তু আমার এই ট্রেনের টিকিট। এই ট্রেনটা করেই কিন্তু যাব। এই ট্রেন কিন্তু পুরো ডিজেলেই চলে। এই রুটে এখনও সমস্ত রুটগুলোতে ইলেকট্রিফিকেশান হয়নি, তাই জন্যই কিন্তু এখনও ডিজেলেই চলে। আর কি সুন্দর দেখো ট্রেনের কালারটা, দারুণ লাগলো। সবই এনএফ রেলওয়ে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মাধ্যমেই চলছে। যাই হোক, এখান থেকে এখন আমাদের অনেকটাই জার্নি। আর যারা যারা দুটো রুট দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে ধর্মনগর আর একটা হচ্ছে কুমারঘাট। তো কুমারঘাট দিয়ে গেলে কী হবে, একটু কিলোমিটার কম, আর ধর্মনগর দিয়ে গেলে 140 কিলোমিটার। তোমরা যদি মনে করো একটু ননস্টপ যাবে, সেক্ষেত্রে কিন্তু এখানে যে জনশতাব্দী চলে সপ্তাহে 3 দিন, সেটাই করে যেতে পারো। সেটাই ভিস্টাডোম আছে, আর নর্মালি ওটাতে সিসি আর নর্মাল কোচও আছে, সেটাই করেও তোমরা যেতে পারো। আগরতলা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, এখান থেকে মোটামুটি কুমারঘাট পৌঁছাতে কিন্তু প্রায় 9টা বাজবে। 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে যায় দেখলাম। আর ওখান থেকে গিয়ে আমি কিভাবে যাব সমস্ত কিছু ডিটেলস থাকছে। এখানের কিন্তু একটা জনপ্রিয় আর ঐতিহাসিক জায়গার মধ্যেই কিন্তু এই ঊনকোটি পড়ে। আর তার জন্য কিন্তু আমাদের আগরতলায় যদি আগরতলায় যদি তোমরা আসো, সেক্ষেত্রে বলবো আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যেতে পারো।
আর এছাড়া তোমরা যদি ধর্মনগর হয়ে যাও, ওখান থেকেও বিভিন্ন অপশান আছে ওখানে পৌঁছানোর। সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে ধর্মনগর হয়ে যাবে, তোমরা জনশতাব্দী পাবে প্রতি সোমবার, বুধবার আর শুক্রবার করে জনশতাব্দী ছাড়ে এখান থেকে। আর সেটাই করে তোমাদের ধর্মনগর নামতে হবে। সেটা কিন্তু এই কুমারঘাটে কোনো স্টপেজ নেই। আর সেটা হচ্ছে খোংসাং জনশতাব্দী এক্সপ্রেস, আগরতলা থেকেই ছাড়ে। যাই হোক, বেরিয়ে গেলাম। এখন আমাদের জার্নি হচ্ছে পুরো কুমারঘাট। আমি আপাতত একাই, আমার সাথে যে বন্ধু আছে শরীরটা খারাপ লাগছিল বলে আর গেল না, তাই দেখলাম ঠিক আছে চলো, অসুবিধা নেই, আমি একাই বেরিয়ে যাই। চলো ট্রেন জার্নিটা এনজয় করি। মোটামুটি যারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আসবে তারা কিন্তু এই রুটটা কভার করতে করতেই অনেকেই আসবে। আর এই ট্রেনটা কিন্তু যাচ্ছে পুরো করিমগঞ্জ। আর আমি যে এই ট্রেনটায় উঠেছি 6:50 ছাড়ে এখান থেকে আগরতলা, করিমগঞ্জ ডেমু। আর এই ডেমু ট্রেনে করেই আমি যাচ্ছি এখন। চলো, এরকম জায়গায় একটা সিট পেয়েছি। মোটামুটি সকালবেলা যদি 6টা সাড়ে 6টায় চলে আসতাম, ট্রেন যখন দেয় তখন আমি সিট পেয়ে যেতাম। রিটায়ারিং রুমে আছি, তাই ভেবেছি এসে ট্রেনটা ধরে নেবো, স্টেশনেই তো আছি, তাই আর জানলার ধারে সিট পাইনি। যেটু একটা ব্যাগ রেখে দিয়েছি ওই জন্য সিট পেয়ে গেছি। বাড়ি কোথায় আপনার? এখানেই। এখানে কোথায় যাবেন? আমবাসা। ভালো, বেশ। সেখানকার লোকজন কিন্তু খুব ভালো। সকাল সকাল এখানে সুন্দর দেখো ঝালমুড়ি বানাচ্ছে। নিলাম, খাবো এখন। এই ঢুকে পড়লাম আমরা আমবাসা রেলওয়ে স্টেশন। এখানে এক একটা স্টেশনের দূরত্ব অনেক অনেক দূরত্ব। এই যে দূরে পাহাড় আছে, আমবাসা যখন ছাড়বে সময় আপডেট 9:30। আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে কুমারঘাট রেলওয়ে স্টেশন। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, এই 1600-1500 কিলোমিটার যে একদম বাড়ির ওখান থেকে জার্নি করে এসেছি, এখানে এসে ওই বাংলা লেখাগুলো দেখতে পেলে কিন্তু বেশ ভালোই লাগে। মানে 1500-1600 কিলোমিটার দূরে কিন্তু দিল্লিও চলে যাওয়া যায়, সেখানে আর বাংলা খুঁজে পাওয়া যায় না। এখানে কি সুন্দর বাংলা লেখা আছে, হেভি। তো এই গাড়িটা কিন্তু পুরো করিমগঞ্জ চলে যাচ্ছে, করিমগঞ্জ নামে একটা স্টেশন। আর আমরা এখন এখান থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে যে কোনো একটা বাস বা কোনো রিজার্ভ গাড়ি, কোনো শেয়ার গাড়ি করে আমরা এখন বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে পড়লাম। এই দেখো বাইরে হচ্ছে স্টেশন। এই সুযোগে আমিও ঘুরে আসবো। হ্যাঁ চলো, যাবে নাকি? চলো তাহলে। বাহ, কৈলাস। হ্যাঁ, এরাও যায় নাকি? না না, ঊনকোটি কত? ঊনকোটি। আবার ঊনকোটি থেকে পাবো না গাড়ি? পাবেন না। আচ্ছা, তখন ওখান থেকে আমাকে আসতে হবে এ পর্যন্ত? যারাই যায় আপ এন্ড ডাউন গাড়ির কথা বলে নিয়ে যায়। আচ্ছা, তাহলে আসবো কি করে? এই তো আপ ডাউন। কটা ট্রেন যাবেন? দুপুরে না বিকালে ট্রেন? 5টার ট্রেনটা যেটা, 5টা ট্রেন ওটা তো মনে হয় বাঁচবেই নাকি? 5টা ট্রেন হলে 800 টাকা দিবেন। এটা 800 টাকা দিবেন। বইয়া লইয়া আমু আইতাম না। যতক্ষণ খুশি দেখেন আপ ডাউন, আপ ডাউন যতক্ষণ খুশি দেখেন, অসুবিধা নেই, আপনার কোনো তাইশ নাই। আর এমনি গাড়ি কত টাকা? এমনি ব্যাংকে ব্যাংকে যাবেন, টাইমিং মিলতো না। টাইমে কৈলাসও 60 টাকা, কৈলাসের থেকে 50 টাকা। লোকাল গেলে ভালো। এই যে এখানে বাস, এই যে দাদা বললো বসতে, এখানে টোটোয় করে আমরা যাব। এই টোটোয় করে একদম ঊনকোটির জন্য ডাইরেক্টই পেয়ে গেছি, আমরা শেয়ারিংয়ে চলে যাব। ভালোই হলো। আর দাদার সাথে ট্রেনে পরিচয়, দেখছিলে দাদা পাশেই বসেছিল। দাদা বলছে চলো আমিও যাই তোমার সাথে। দাদা যাবো পরের স্টেশনে। তো ভালোই হলো, বেশ। আমরা এবার বেরোবো এখান থেকে। আর এখানে সমস্ত গাড়িগুলোই আছে, এই যে
এখানে 4 চাকা করেও তোমরা যেতে পারো, 1500 টাকা করে চাইছে, একটু বার্গেন করলে 1000 টাকাতেও হয়তো হয়ে যাবে, 1000-1200 টাকায়। আর যদি পুরো গাড়িটা রিজার্ভ করো তাহলে 500 টাকা 400 টাকার মধ্যে তোমরা এরকম টোটো গাড়িতে করে চলে যেতে পারবে 4-5 জন। তো এই হচ্ছে এখান থেকে যাওয়ার একদম ঊনকোটি যাওয়ার হিসেব। আর যদি কোনো কারণে ঊনকোটি যেতে ওইভাবে না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কৈলাসহর পর্যন্ত যাবে, কৈলাসহর পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার ঊনকোটির আলাদা টোটো বা অটো করে চলে যেতে পারবে। তো এই হচ্ছে কিন্তু কিছুটা যাবার সিস্টেম। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, ভালোই হলো। আমি আর দাদা ছিলাম, আরও 3 জন অ্যাড হয়ে গেছে। আচ্ছা দাদা, আমাদের এখান থেকে যে যাচ্ছি আমাদের ভাড়া কত লাগছে? 100 টাকা। 100 টাকা, এটা শুধু যাওয়া, যাওয়া আবার আসা 100 টাকা। আসা হচ্ছে 100 টাকা। তো এইভাবেই কিন্তু আমরা যাব। তো বেশ ভালোই হলো, তোমরা যদি এখান থেকে এরকম 4-5 জন পেয়ে যাও, শেয়ারিংয়ে হলে তো ভালো, আর নাহলে পুরোটা রিজার্ভ করতে হবে, পুরোটা রিজার্ভ করে নিতে হবে। আমরা ভালোই হলো, পেছনে 3 জন হ্যাঁ এসে গেছেন, আর আমরা 2 জন, দাদাও অ্যাড হয়ে গেছে। মানে এটাই কিন্তু সবই হচ্ছে ভগবানের ইচ্ছেই হয়তো হলো। তো বেশ ভালোই হলো, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কতক্ষণ টাইম লাগবে? ঘন্টাখানিক ধরে। ঘন্টাখানিক, তো 1 ঘন্টা মতন সময় লাগবে। চলো পৌঁছাই, এই রাস্তাটা এনজয় করি। একটা পুরো জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো আমি তো লাকিলি এই টোটো পেয়ে গেছি, কিন্তু যারা যারা এইভাবে পাবে না, এখান থেকে ধরে নাও 1 জন বা 2 জন এসছো, অতটাও লোকজন আসেনি ঘুরতে, সেক্ষেত্রে তোমরা বাসে করে কিন্তু চলে যেতে পারো প্রথমে কৈলাসহর, তাই তো? কৈলাসহর, আর তারপরে ওখান থেকে আবার তোমরা রিজার্ভ করে চলে যেতে পারো ঊনকোটি। আর আমি এই দাদার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। তোমরা যদি মনে হয় যে 3 জন বা 4 জন এসছো রিজার্ভ করার, সেক্ষেত্রে কিন্তু একবার ফোন করে দিও, আশা করি উনি অ্যাভেলেবেল থাকবে, আগে থেকে বলে দিলে ব্যাস তোমরা চলে যেতে পারো একদম সোজা ঊনকোটিতে। মুসলিম আছে মনে হয়, এখানে বাঙালি মুসলিম একটা অনেক। আর জলে বাসা কোন দিকে যায়? ওই তো সামনে সামনে। আচ্ছা, আমরা এই রাস্তায় ঢুকে যাব, আর কৈলাসহর হচ্ছে এদিকে, এদিক থেকে গিয়ে আমাদেরকে আবার গাড়ি ধরে আসতে হতো। আমাদেরকে এদিকে আসতে হতো না? এদিকে আসে আমাদের। আচ্ছা আচ্ছা। চারিদিক সবুজে ভরে আছে, আর আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ে উঠে গেছি। ঊনকোটি কিন্তু একটু পাহাড়েই, বেশ ভালো লাগছে। আস্তে আস্তে আমরা পাহাড়ি রাস্তায় আছি। সোজা ধর্মনগর, এদিকে সোজা ধর্মনগর, এইটা হলো, আর এদিকে ঊনকোটি। আমরা ঊনকোটির রাস্তায় ঢুকে গেলাম। আরে কত মিনিট আয় বললাম। গাড়ি আইয়া দেখে শেষ, আরো বেশি যায় টাকা। চার্জ আছে, যাওয়ানোর চার্জ আছে। ওই তো শেষ, ঊনকোটি এসেছি। ঊনকোটি যাওয়ার এই রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর, তো ঊনকোটি এসেছি, দারুণ। এখানে হয়তো আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, তাই তো? হ্যাঁ, আমি এখানে গাড়ি। এই যে আমাদেরকে দাদা এখানে নামিয়ে দিল, আর এখানে প্রচুর খাবারের দোকান আছে, তোমরা যদি মনে হয় কিছু খাবার খেয়ে নিতে পারো। আমরা এখন ভেতরে ঢুকবো, ভালোই হলো একদম, কিন্তু ডাইরেক্ট চলে আসার জন্য অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর দাদার ফোন নাম্বার নিয়ে নিয়েছি, আমাদেরকে নিয়ে যাবে, তাই এখন আর ভাড়া দিতে হলো না, যাওয়ার সময় একবারে ভাড়া দেবো। বেশ ভালো হলো যে বেরিয়ে গেল অন্য একজনকে ছাড়তে, তো আমরা ওনার সাথে একসাথেই যাবো। এখান থেকে কিন্তু তোমরা এরকমই করবে, রিজার্ভ কিন্তু করে নেবে আগে থেকে। তো দাদা কত কিছু কিনেছে এখানে খাবে বলে, আর প্লাস হচ্ছে এখানে ধূপকাঠি মোমবাতি এগুলো নেওয়া যায়। প্রথমবার আসলে নাকি এখানে পুজো দিতে হয়, প্রথমবার বলে নয়, মানে এখানে যেহেতু অনেক ইতিহাস আছে, পৌরাণিক ব্যাপারও আছে, সেই জন্যই সবাই এসে পুজোও দেয়। দেখো গেটটাই কি সুন্দর, দারুণ। এখন আমরা এখান থেকে ভেতরে ঢুকবো, তার আগে এখানে নাম এন্ট্রি করতে হবে। এখানে শুধু নাম আমাদের এন্ট্রি করাতে হলো, কোনো রকম কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই, যেহেতু এটা একটা মন্দির, তাই জন্য। এই ঢুকে পড়লাম আমরা ঊনকোটির ভেতরে। জায়গাটা যে এলাম ঊনকোটি, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বুঝতেই পারছো। এইখানে পুরো ঊনকোটির ইতিহাসটা লেখা আছে, তোমরা এখান থেকেও একবার দেখে দেখে পড়তে পারো। আর এখানে পুরো ইংলিশে আছে। আসার পরে এই যে জায়গা, এক অদ্ভুত জায়গায় প্রবেশ করছি।
এটাই এখানের ভাস্কর্য। দারুণ। আমরা এই এখন এসে পৌঁছেছি ঊনকোটিতে, আর ঊনকোটির সাথে মানে সামনেটায় আসতে আসতেই আমরা এরকম দুখানা মূর্তি দেখতে পেলাম। তো জিজ্ঞেস করাতে সবাই বললে ইনি নাকি মহাদেবের মূর্তি। মানে এখানে দুটো কথা গল্প কথিত আছে। আর এখন আমরা নিচে যাব, তোমাদেরকে দুটো গল্পই আমি বলবো আস্তে আস্তে। তো একটা পৌরাণিক মতে আর একটা এখানকার লোকাল মানুষজন বলে থাকেন, তো সব কিছুই তোমাদেরকে বলবো। বেশ সুন্দর। এখানে কিন্তু প্রতিটা পাথরের কোনায় কোনায় কিন্তু তোমরা দেখতে পারবে বিভিন্ন দেব দেবীর মূর্তি। কেন এই কারণ সব বলবো, দুটো কারণই তোমাদেরকে বলবো। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। আমরা নিচে যাচ্ছি, আরও এরকম রেলিং করা আছে, আমরা রেলিং ধরে একদম নিচটায় যাব, ঘুরে 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 যেতে হবে। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, অ্যারো চিহ্ন ধরে ধরে আমাদেরকে যেতে হবে, কোথায় কী কী আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। যেমন আমরা এই যে রাস্তাটা এলাম, রাস্তাটা আসার পরে এখানে লেখা আছে পাথরে খোদিত গণেশের মূর্তি। তো আমাদেরকে যেতে হবে সেটা দেখার জন্য এই দিকে। আর এখানে তো যাবই, আগে এই দিকটা ঘুরে আসি, তারপরে আমরা এই দিকে যাব। সিঁড়িটা এই ওপর থেকে নামলাম, কোথায় চলে যাচ্ছে সিঁড়িটা, বাপরে, নিচে, অনেক নিচে। তবে একটা আলাদা রকম মজা আছে, ট্রেক ট্রেক ব্যাপার আছে। এখান থেকে আসার পরে রাস্তাটা ওদিকেও একটা চলে গেছে, তবে এখান থেকে এক জায়গা দিয়ে ভাগ হয়ে গেল রাস্তা। এখান থেকে আমরা এখন যাবো এই গণেশ মূর্তি দেখতে। ওয়াও, দারুণ। দেখো এই যে গণেশের সুর পুরো বোঝা যাচ্ছে। এই হচ্ছে ভুঁড়ি, দারুণ। তো অনেক কিন্তু মূর্তি খোদাই করা। দেখো এই যে গণেশের দাঁত, পাশে অনেক কটা গণেশের মূর্তি আছে, সব কটাই কিন্তু গণেশের মতনই দেখতে। কি সুন্দর জায়গা, অবিশ্বাস্য, অবাক করা। কে করেছিল এরকম সুন্দর খোদাই? দারুণ 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 জাস্ট। আর আমাদেরকে কিন্তু একটা ট্রেক করে ওই দিকে যেতে হবে, ওপরে একদম ঘুরে ঘুরে। কি দাদা, তুমিও তো আগে আসোনি, কেমন লাগছে জায়গাটা? দাদাদের নিজেদের জায়গা, দাদাই আসেনি আজকে আমার সাথে। ট্রেনে পরিচয় হয়ে দাদাও চলে এসছে আমার সাথে, এই হচ্ছে ভাগ্য, বলো। এখন আমরা চতুর্মুখ লিঙ্গ দেখতে যাচ্ছি, এটার জন্য আবার একটু হাঁটতে হবে। মানে চারিদিকে কিন্তু এই ঊনকোটিতে এই ব্যাপারটা, রাস্তা একটু স্লিপারি, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তবে বৃষ্টির সময় কিন্তু এই গ্রিনারি দারুণ লাগে, যে কোনো পাহাড়ের হেভি হেভি লাগছে। হ্যাঁ, এই হচ্ছে আমরা এসে পৌঁছালাম চতুর্মুখ লিঙ্গ। দেখো চারটে মুখ আছে, সেই তো বেশ সুন্দর। পুরো ঘেমে গেছি, ভালোই ট্রেক করতে হচ্ছে। দারুণ একটা জায়গা, দারুণ। আমরা ঘুরে চলে এলাম, এবার এই সিঁড়ি দিয়ে আমরা আবারও উপর দিকে উঠবো। দুর্দান্ত সাজানো একটা জায়গা, কি করে হয়েছিল সত্যি। এবার পুরো আমাদের এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, অনেকটা উঠতে হবে। আমরা ওই ওপরটা দিয়ে এসছি, দেখো ওখান থেকেই সবাই আসছে। এখান থেকে এসে এই রাস্তা দিয়ে আমরা এখান থেকে যাব। অপকা ও, আমরা হেঁটে হেঁটে এই জায়গাটা এসেছি। এই হচ্ছে কিন্তু মেন যে ভগবান শিবের মূর্তি। তো এনাকে বলা হয় কিন্তু ঊনকোটিশ্বর কাল ভৈরব মূর্তি। এই যে মেন জায়গাটায় যে মূর্তিটাই তোমরা দেখতে পারবে যে দুদিকে দুটো নারীর ছবি দেওয়া আছে, মানে ছবি বলতে কি সবই পাথরের খোদাই করা, দুটো পাথরের খোদাই করা অংশ। তো অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা।
যাব, ওইদিকে যাব, কিন্তু আমরা একদম ঘুরে আগে ওপরে যাব। এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে এখন ওপরে উঠবো, উঠে আমরা তারপরে নিচে নামবো। অসাধারণ জায়গা, আস্তে আস্তে আরও ওপরে উঠছি আমরা এখান থেকে। প্রতিমা সংগ্রহস্থল। এই পাশ দিয়ে উঠে এসেই তোমরা দর্শন পাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এক পাথরে 3 মূর্তি। বিষ্ণু, শিব। আচ্ছা, দারুণ ব্যাপার। আর দাদা এখানে মোমবাতি আর প্রদীপ চালাচ্ছে, তাই তো? এখানে হচ্ছে শিব মূর্তি, দারুণ। আর ব্রহ্মাইনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কি আছে এগুলো? আচ্ছা, সে আমি দিচ্ছি হাতে। বিশ্বর তীর্থবড় হইল অনুকুটি। আচ্ছা, এই মথুরা, বৃন্দাবন, আপনি যে কোনো জায়গা যান, অনুকুটি দর্শন না করিয়া আপনি ফল পাইতেন না। অনুকুটি আইলে দর্শনে নিলে আপনি যে কোনো গয়া, কাশী, বৃন্দাবন যাও, সব জায়গাতেই আপনার ফল পাইব। আচ্ছা, এই জায়গাটা কিন্তু আরও বেশি ভালো লাগছে এই সবুজ প্রকৃতির জন্য। যারা যারা যে কোনো সময় তোমরা আসো না কেন, এই সবুজ প্রকৃতি কিন্তু তোমাদের আরও মন প্রাণ মুগ্ধ করে দেবে। এত সুন্দর একটা জায়গা, আর এই টাইমটা বৃষ্টির সময়, তাই জন্য আরও বেশি সবুজে ভরে গেছে, বেশ সুন্দর লাগছে। আর সব ধর্মের মানুষই দেখছি এখানে আসতে পারে, বেশ এটাও ভালো। অসাধারণ সুন্দর এই জায়গাটা, দারুণ লাগলো। আর এখানে কিছু প্রতিমা সংগ্রহশালা লেখা আছে, আর এখানেও এরকম মূর্তি আছে, পাথরের খোদাই করা সবই। আরে দেখো, এখান থেকে এখন রাস্তা ক্লোজ, এখান থেকে কাউকে যেতে দেয় না। আমরা ওইখানেই যাবো, ওই নিচটাতে। বাপরে, সিঁড়িটা তো মারাত্মক নিচু। আর এখানেও দেখো পাথরের গায়ে খোদাই করা এই মূর্তি। ওই জায়গাটা দেখছি সবাই স্নান করছে, ওই জায়গাটাতেই আমরা যাব এখন। ওটাই মেনলি তোমাদের এখনও দেখানো বাকি আছে, সবই দেখা হয়ে গেল। তো ওয়ান ডে ট্যুর প্ল্যান হিসাবে কিন্তু আমার দারুণ লাগলো। কিছুক্ষণের জন্য আগরতলা থেকে তোমরা চলে আসতে পারো, দারুণ একটা জায়গা। আপনারা সবাই কোথা থেকে এসছেন? আমরা আগরতলা থেকে। বাহ, খুব ভালো লাগলো। আপনারা আগে এসছেন? ও, আপনারা আসেন তাহলে না? ফাইনালি চলে এসেছি একদম এই শিব মূর্তির কাছে। ও, ঘেমে গেছি জাস্ট, একবার অবস্থা দেখো। দাদা কত উঁচু থেকে আসছে দেখো, সবাই দেখো কোথা থেকে আসছে। বাপরে, এই দেখো এখানেও কোনো এক দেবী মূর্তি আছে, এখানেও মূর্তি। তারপরে এসে এই জায়গাটায় এই মহাদেব মূর্তি, এটাই বলা হয় কিন্তু মেন মহাদেব মূর্তি, যে ওদিকেও আছে। তো এই মূর্তিটার সামনে কিন্তু মেনলি পুজো করা হয়। তো এখন এই জায়গাতেই আমরা, কি সুন্দর দেখো। এখন আছি আমি এই ঊনকোটি, এই মহাদেবের একদম পুরো সামনে, একদম এই পাথরে খোদাই করা কি সুন্দর জায়গা। এখন এই সামনেটায় আছি। খুব কিন্তু নাম করা এই জায়গাটা, তোমরা যখন আসবে দেখবে এখানে পুজো করতে পারবে, পুজোরও ব্যবস্থা আছে। তো বেশ সুন্দর লাগলো। আর এখানে গল্পটা নিয়ে তোমাদেরকে যদি বলি, এখানের গল্পের পেছনে যে কাহিনীটা রয়েছে সেটা হচ্ছে, মহাদেব 1 কোটি দেবদেবতাকে নিয়ে যাচ্ছিলেন কাশীর উদ্দেশ্যে, ওনার নিজের শহর। আর সেই শহরে যাবার পথে উনি এখানে রেস্ট নেন সবাইকে নিয়ে, আর বলেন যে পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে সবাইকে ঘুম থেকে উঠতে হবে, আর তারপরে এই যাত্রা আবার শুরু করতে হবে। কিন্তু মহাদেব একমাত্র একাই উঠেছিলেন ঘুম থেকে, উনি একাই যাত্রা করেন, বাকিরা কেউ ঘুম থেকে উঠতে পারেনি। তখন মহাদেব এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন
তোমরা এখানে এই পাথর রূপেই স্থাপিত হবে, এটাই ছিল ওনার একটা অভিশাপ। আর তারপরে কিন্তু এখানে এক কম, আর তারপরে 99,99,999 জন যে দেব দেবতারা ছিল তারা সবাই এখানে এই জায়গাটাতেই পাথররূপী বিভিন্ন মূর্তিতে রূপান্তরিত হয়ে যান। মানে তোমরা প্রত্যেকটা পাথরের কিছু না কিছু অংশে দেখবে কিছু না কিছু মূর্তি আছে, আর তারপরেই এই ঊনকোটি হয়ে যায় এই জায়গাটার নাম। তো খুব সুন্দর লাগলো কিন্তু এই জায়গাটা, ব্যাপক সুন্দর একটা জায়গা। তো তোমরা যখনই আসবে এই জায়গাটা মন প্রাণ মুগ্ধ করে দেবে, আর যদি এরকম গ্রিনারির মধ্যে আসো তো আরও ভালো লাগবে। এছাড়া এখানে আরও একটা কথা এখানে স্থানীয়রা বলেন, কাল্লু কুমার নামে একজন ভাস্কর শিল্প প্লাস একজন মৃৎশিল্প ছিলেন, এরকম পাথরে খোদাই করতেন। তো ওনার এই শিল্প উনি চেয়েছিলেন যে উনি পার্বতীমা আর ভগবান শিবের সাথে এই কৈলাসে যাত্রা করবেন। তো পার্বতীকে উনি রুষ্ট করে ফেলেন এই কাল্লু কুমার। পার্বতী তখন আবার শিবকে রুষ্ট করেন যে ঠিক আছে, আর শিব তখন একটা উপায় দেখে যে একে যদি না নিয়ে যাওয়ার একটা উপায় থাকা যায়, সেটা হচ্ছে কি, তখন ভগবান শিব কাল্লু কুমারকে বলেন যে আমার এক রাতের মধ্যে এখানে 1 কোটি এই পাথরে খোদাই করা মূর্তি চাই। সেটা যখন সকাল হয় সূর্যাস্তের মানে সূর্য ওঠার আগে 1 কোটি মূর্তি ছিল না, 1 কম ছিল। ভগবান শিব বলেন তুমি করতে পারোনি, তাই আমি এই মূর্তিগুলোকে এখানেই রেখে গেলাম আর আমরা চলে গেলাম। ব্যাস, এই হচ্ছে এখানের কিছুটা আরও একটা গল্প যেটা এখানে স্থানীয়রা বলেন। তো এখানে আসলে তোমরা এই গল্পগুলোই জানতে পারবে। বেশ ভালো ঘুরলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে এখন যাব আমি, এই জল মাথায় দিতে হয় নাকি, জলটা দেখে স্নান করতে ইচ্ছা করছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওয়েলকাম, তোমাদের সবাইকে স্বাগত জানাই এই 99,99,999 জন ভগবান যেখানে পাথর রূপে স্থানান্তরিত হয়ে আছেন। হর হর মহাদেব। এই হচ্ছে ত্রিপুরা। অসাধারণ একদিনের ট্রিপে অবশ্যই আসবে এই 99-তে, দারুণ একটা জায়গা। এখন সময় আপডেট হচ্ছে 12টা 10। আমরা ঘুরে চলে এলাম, প্রায় ওই 2 ঘন্টা মতন লাগলো ঘুরতে, 1.5 ঘন্টা 2 ঘন্টা। তার মধ্যেই মোটামুটি অনেক জায়গা তোমরা পুরো এই জায়গাটাই কভার করে ফেলবে। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, চলো। আমি আর দাদা চলে এলাম একদম, এখানে দোকান আছে অনেক, এখানে একটু বসে কিছু খেয়ে নেব। আর যদি বেশি খিদে পায় একদম গিয়ে স্টেশনের কাছে গিয়েও কিছু খেয়ে নিতে পারো। বেশি খিদে পেলে এখানেও খেয়ে নিতে পারো, স্টেশনের কাছে গিয়েও খাবার পেয়ে যাবে। তো আমরা ভাবছি কিছু খেয়ে তারপরে বেরোবো। এখানে তোমরা এই যে পুরি সবজিও পেয়ে যাবে যদি তোমাদের খাবারের মনে হয়। আর আমরা এখানে যা যা খেলাম খুবই কম টাকা নেয়, মানে একদম যে এরকম একটা অফবিট জায়গার মধ্যে আসছে কোনো এক্সট্রা টাকা কিন্তু নেওয়া হয় না, এটা দেখে খুব ভালো লাগলো। এই হচ্ছে সময় আপডেট, 12টা 30 প্রায়। আর আমরা আবার ওই দাদার টোটো করেই বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। গিয়ে একটা ট্রেন আছে শিলচর থেকে আগরতলার স্পেশাল ট্রেন, ওই ট্রেনটা পেয়ে যাবো। 1:14 বাজে, এই যে দাদার সাথে আবার ফিরছি। আর আমরা দুজন এখন একটা জায়গায়, আরেক যে দাদা ছিল ওই দাদা নেমে গেল এক জায়গায়, ওখান থেকে ও চলে যাবে দাদা শ্বশুর বাড়ি। আর আমরা এখন দুজনই আছি টোটোতে, আমরা এখন যাচ্ছি স্টেশনে। দাদা বললো যে এখানে খাবার দাবার ভালো, একটা হোটেলে ঢুকেছি, খেয়ে দিয়ে আমরা স্টেশনে যাবো। তো এখনও টাইম আছে, তাই তো? তারপরেও 2টো স্টেশন আগে আছে, কিন্তু ডিস্টেন্স অনেকটা, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে যাই। সময় আপডেট এখন ওই 1:30টার কাছাকাছি, যে ট্রেনও পেয়ে যাবো, ভালোই হলো। দাদা কিন্তু খুব ভালো, তোমরা এই জায়গাটায় ঘুরতে আসলে নাম্বার দিয়ে দিয়েছি, কল করে নেবে। কুমারঘাট স্টেশনের কাছে চলে এলাম আবারও দাদার সাথে। ঠিক আছে, চললাম। হ্যাঁ, কেউ ফোন করলে যদি আমার চ্যানেল বলে যে ইউটিউব থেকে দেখেছি, তাহলে অবশ্যই তুমি একটু বাবাকে নিয়ে চলে যাও। ঠিক আছে, আসলাম, ভালো থেকো। তো চলে এসেছি আমরা একদম স্টেশনে। তো বেশ ভালো, এখানের মানুষজন কিন্তু খুব ভালো। আর এখন এখান থেকে টিকিট কাটবো কোথাকার, আগরতলার। টিকিট কেটে সোজা বেরিয়ে যাব আগরতলা। কুমারঘাট আগরতলা যাবার জেনারেল টিকিট কেটে নিয়েছি, 55 টাকা নিল। এবার এখান থেকে আগরতলা পৌঁছাই, দেখাচ্ছে প্রায় সব মিলিয়ে 5:30টা মতন বেজে যাবে। আমি যেহেতু স্টেশন থেকে ডাইরেক্ট একদম রিজার্ভ করে নিয়েছিলাম, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আমি একদম সুন্দরভাবে ঘুরে আবার এই ট্রেনটা পেয়ে যাচ্ছি।
যেটা এখন প্রায় 2:10 নাগাদ ঢুকবে। আর যদি তোমরা এখান থেকে গিয়ে যেটা কৈলাস শহর আছে ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যাও, সেক্ষেত্রে তোমাদের লেট হবে। বা বাসে করে যাও, 2-3 এলে যদি কম খরচে ঘুরতে চাও সেক্ষেত্রেই বললাম। যদি 5 জন থাকো তাহলে ওই 1000 টাকা মতন খরচ হচ্ছে একটা পুরো, এখান থেকে যদি গাড়ি রিজার্ভ করে নাও। আর বাসে করে বা কিছু করে গেলে ওখান থেকে ওই সব কিছু মিলিয়ে গুছিয়ে কিন্তু প্রায় একই রকম খরচায় গিয়ে দাঁড়ায়। এবার যদি বলি এখানে স্টের কথা, কুমারঘাটে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, একদম মেন যে রাস্তাটার বাইরে বেরোলেই ওখানে অনেক হোটেল সমস্ত কিছু পেয়ে যাবে। তবে আগরতলায় যারা আসছো তাদেরকে বলবো আমি একদিনের জন্য শুধু এই জায়গাটা রাখো, কারণ ট্রেনে করে এসে তোমরা আবার ট্রেনে করে চলে যেতে পারবে আগরতলায় যদি তোমরা তোমাদের স্টে নাও। বেশিক্ষণ সময় লাগবে না, যদি মা বাবাকে নিয়েও আসো আশা করছি বেশি সময় লাগবে না, একদম উপরটা ওঠাতে হবে না, জাস্ট নিচের মেন জায়গাগুলো দেখালেও হয়ে যাবে, কারণ উপরে তেমন কিছু নেই, নিচ থেকেই যেগুলো দেখবে ওগুলোই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলবো, চলো আস্তে আস্তে পৌঁছাই আগরতলা রেলওয়ে স্টেশন। আগরতলায় আমার নেওয়া আছে রিটায়ারিং রুম। এই যে ট্রেনটা, এটা আগরতলা থেকে শিলচর যায়, এখন শিলচর যাচ্ছে। আর এই ট্রেনটার সাথেই ক্রসিং হবে আমাদের ট্রেনও ঢুকছে শিলচর থেকে আগরতলাগামী ট্রেন, একই ট্রেন ঢুকে গেল আগরতলা এক্সপ্রেস। এটাই করে এখন যাব। ট্রেনের 2:16 বাজে। আর এই হচ্ছে ট্রেনের ভেতর, দেখো পুরোই খালি, একদম একটা সিঙ্গেল সিট পেয়ে গেছি। আর এখান থেকে একদম দেখাচ্ছে যে আগরতলা বেশ অনেকটাই টাইম লাগবে। ডিমুতে এসেছিলাম যখন, ওটা বেশ কম টাইমেই এসছে। এবার ছাড়ুক, এই যে 2টো ট্রেনের ক্রসিং হলো, আরেকটা ট্রেন বেরিয়ে গেল। এসে পৌঁছালাম আমরা আগরতলা। সময় আপডেট 4:53। কালকেই যেহেতু বেরিয়ে যাওয়ার একদিনের ট্যুর, এখন ভাবছি এখান থেকে বেরিয়ে সোজা যাব আগরতলার রাজবাড়ি। এসে ফ্রেশ হয়ে স্নান করে এখন বেরোচ্ছি হচ্ছে আগরতলার রাজবাড়ি ঘুরতে। সময় আপডেট 5:31। আমরা স্টেশনের সামনে থেকেই উঠে পড়লাম একদম রাজবাড়ি, 6 কিলোমিটার মতন প্রায়। একজনের ওই 35 টাকা করে দাদা নিল। আমরা এখন এই মার্কেট এরিয়াকে ক্রস করে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা মতন সময় লাগলো, আমরা চলে এলাম এই রাজবাড়ির কাছে। 6টার ওপরে বাজে, বললো যে 6টার পরে নাকি এখানে ভেতরে ঢুকতে দেবে, লাইট শো হবে। আর বাকি হচ্ছে গিয়ে মোটামুটি ভেতরে যারা ছিল সবাইকে বার করে দিয়েছে, 6টা পর্যন্তই অ্যালাউ। আর তারপরে লাইট শোর জন্য আবার ভেতরে যেতে হবে, সেটার টিকিট যেহেতু টিকিটের দামটা যেহেতু বেশি তাই জন্য বার করে দিচ্ছে সবাইকে। এই হচ্ছে কিন্তু পুরো রাজবাড়ি। দেখো আমরা ভেতরে ঢুকতে পারলাম না, বিকেলবেলার টাইমে এসছি। আর এখানে কিছু টাইমিং দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও। তো যারা লেজার শো দেখবে তারা কিন্তু 7:10 সময় কিন্তু এই লেজার শো দেখতে পাবে। রাজবাড়িতে আমরা তো ঢুকতে পারলাম না, কিন্তু বেরিয়ে আসার পরে এখানে অনেক দোকান আছে। এখানে একটু মোমো নিয়ে নেওয়া হলো। এই আজকে আমাদের শেষ আজকে আগরতলাতে, কালকে বেরিয়ে যাওয়া আবার কলকাতা। সময় আপডেট 8:40। ট্রেন ছাড়লো এখন আগরতলা স্টেশন থেকে। এই ট্রেনের জার্নিটা পুরোটাই করেছি, আবার এই ট্রেনেই বাড়ি যাচ্ছি, তাই জন্য আর এই ভিডিও করলাম না। কেমন লাগলো অবশ্যই জানাও। একদিনেই ঘুরলাম যে জায়গা। এরপরে আসবো আগরতলাতে, যা দেখলাম মোটামুটি 3-4 দিন এসে থাকতে হবে, তাহলে মোটামুটি সব জায়গায় কভার হয়ে যাবে। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।